সরকার একবার বিএনপির চাপে ডান দিকে যায়, একবার জামাতের চাপে বাম দিকে যায়, এনসিপির চাপে তারা সোজা স্থবির পথে হয়, চলে। এরকম হ্যাঁ, প্রবণতা আমরা দেখেছি। তো আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। গত সপ্তাহে আমার একটা নির্বাচনী প্রচার অভিযান, একটা ডিজিটাল গাড়ি বের হয়েছিল। তো আমরা উদ্বোধন করার কিছুক্ষণ পরই সেটাকে মোবাইল কোর্ট আটকে দেয়। ফেনীতে, ফেনী সদরের যিনি এসি ল্যান্ড, উনি সেটা আটকে দিয়েছেন। আটকে দেওয়ার পরে মিস্টার জসিমউদ্দিন সম্ভবত ওনার নাম, উনি আটকে দিয়েছেন। আটকে দিয়ে বললেন এটা নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন। আমাদের পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছে এই ধরনের যান অন্যান্য জায়গায় চলছে, দেশের বিভিন্ন স্থানে চলছে, এটা আচরণ বিধির মনে হয় আপনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন সেটা সঠিক না। উনি নিজে বললেন যে না, আমি এটা আইন জানি, আমি সবকিছু করে উনি আমাদেরকে জরিমানা করলেন এবং বললেন যে এই ধরনের যান, ডিজিটাল যান, কালারফুল যান ব্যবহার করা যাবে না। তো ঠিক আছে, আমরা জরিমানা দিলাম। কিন্তু পরের দিনই আমি দেখলাম যে বিএনপির একটি একই রকম যান অন্য একটি আসনে চলাচল করছে আমাদের জেলাতে। আমি যখন ডিসি সাহেবের নলেজে সেটা দিলাম, আমি ভেবেছিলাম যে তাহলে আমারটা যেহেতু বন্ধ করা হয়েছে, একই সাথে বিএনপিটাকেও বন্ধ করে দিবেন ওনারা এবং একইভাবে ওনাদের বিরুদ্ধে হয়তো একটা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা ঘটলো, ওনারা আমাকে বললেন যে যেহেতু ওনারা চালাচ্ছে তাহলে ঠিক আছে, আপনি একটা আপিল করেন। ওনারা আমারটা চালার অনুমতি দিলেন 2 দিন পরে এবং আমাকে আপিল করে আমার জরিমানার টাকাটা রিডিউস করে দিলেন। তো অ্যাপারেন্টলি মনে হবে যেন যে আমরা একটা সুবিচার পেয়েছি, আমাদের বিরুদ্ধে একটা অবিচার হয়েছিল, আমরা একটা ন্যায় বিচার পেয়েছি। কিন্তু বাস্তবে দেখেন, আপনি যদি অন্যভাবে দেখেন, যে যখনই বিএনপি মানে এই, তার যে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করলো, তখন ওনারা ওইটাকে মানদণ্ড ধরে আমাকে তখন বলছে আপনি চালান। তাহলে আমি যে 2 দিন আমার নির্বাচনী প্রচার অভিযান চালাতে পারলাম না, এটা তো আমার একটা ক্ষতি হলো। রাইট। দ্বিতীয় হচ্ছে আমাকে যে জরিমানা করা হলো, এটা তো পাবলিকলি ওই 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 ভদ্রলোক যিনি এসিল্যান্ড ছিলেন, উনি কিন্তু একদম আর্মি টার্মি ডেকে, মিডিয়া টিডিয়া ডেকে ওইটাকে খুব ফলো করে প্রচার করলেন। তাহলে আমার তো মান ক্ষুণ্ণ হলো, সম্মান ক্ষুণ্ণ হলো। 2 দিন পরে ওনারা জরিমানা ফেরত দিয়েছেন, আমাকে যান চলাচলের অনুমতি দিয়েছেন, কয়েকদিন পরে আবার ওই এসিল্যান্ডকেও সেখান থেকে প্রত্যাহার করেছেন। এটা সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে মোড অফ ওনাদের যে প্রবণতাটা আমি দেখলাম, সেটা হচ্ছে বিএনপি করার পর ওনাদের কাছে মনে হয়েছে যে না, তাহলে এটা ঠিক আছে। এই যে একটা মানে পার্সিয়ালিটি এবং এই যে একটা মানে এক ধরনের মানে ওনাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ, এটা কিন্তু সরকারের বিভিন্ন স্তরে, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তাদের বিভিন্ন স্তরে এটা দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব হাকডাক করতে পারি, কিন্তু আমরা মনে করি এগুলোকে এখনো আমরা একটা টলারেবল বা টলারেন্সের মধ্যে আমরা রাখতে চাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো ট্রায়াল এন্ড এরর বেসিস ওনারা যাবেন। আপনার আমি কাছে শুধু বলতে চাচ্ছি যে আমি শুধু বলতে চাচ্ছি ওনাদের মোড অফ অপারেশনসটাই হচ্ছে এরকম যে ওনারা মানে বড় মানে শক্তিশালীদের সমীহ করার একটা মানসিকতা ওনাদের মধ্যে দেখা যাচ্ছে। আর অপেক্ষাকৃত যাদেরকে ওনারা মনে করছেন শক্তি কম, বা আমরা তো একটু স্বাভাবিকভাবে, যেমন আমার আসনে যিনি আমার প্রতিদ্বন্দ্বী, উনি 3বারের এমপি, উনাকে দেখলে ডিসি সাহেব স্যার স্যার বলে দাঁড়িয়ে যান। কিন্তু আমাকে তো উনি বলেন, ধরেন না, ভাই হিসেবে সম্বোধন করেন। তো আমি ভাই হিসেবে সম্বোধনে আমি খুব মানে মজা পাই বা আনন্দ পাই, এটা আমি অবলাইজ এটার জন্য। কিন্তু কথা হচ্ছে এই যে ইমব্যালেন্স গুলো আছে, আপনি যিনি প্রবীণ, যিনি একটু সিনিয়র, যিনি একটু বড় দল, শক্তিশালী দলের প্রার্থী, তাকে আপনি সমীহ করবেন, আর যাকে অপেক্ষাকৃত দুর্বল দল মনে হবে বা নতুন প্রার্থী মনে হবে তাকে 10 সেকেন্ড একটু ইন্টারাপ্ট। আপনি যে বর্ণনাগুলো দিলেন এগুলো সবাই, এরা সবাই কিন্তু এখন নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে না। সরকার কিছুই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়ার ক্ষমতা রাখে না কিন্তু এখন। না, ঠিক আছে, আমি কিন্তু ওনার কাছে যে অভিযোগ দিয়েছি সেটা কিন্তু নির্বাচন কমিশনকেও নোটিশ করেছি আমরা। জি। ঠিক আছে, কথা হচ্ছে আমাকে নোটিশ করতে গিয়ে তো আমার নির্বাচনী কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ধরেন আমাকে 3 দিন ধরে ফাইট করতে হলো, আমার জরিমানা আদায় করতে হলো, ফেরত নিতে হলো, আমি ওই যে আপনার বাউন্টি চললো না, করলেন তার বিরুদ্ধে আমার বাউন্ড 3 দিন চললো না। তারপরে আমাকে কনসেন্ট্রেশন তো ব্রেক করতে হলো, আমি গণসংযোগ বাদ দিয়ে আমাকে ডিসি অফিস, ইউএনও অফিস দৌড়াইতে হলো, এসপির কাছে দৌড়াইতে হলো, জি, আমাকে প্রেস ব্রিফিং করতে হলো। এই জিনিসগুলো আমি বলছি না যে এটা একটা গুরুতর বিষয় হয়ে গেছে, আমি বলছি যে দিস ইজ দি সিগনিফিকেন্ট এক ধরনের কি বলবো, পার্থক্য, যে এক ধরনের দুই পক্ষের মধ্যে লক্ষণ। পার্থক্য। জি,
এক ধরনের লক্ষণ যে এখানে প্রশাসন বা সরকার বা আপনি যাই বলেন নির্বাচন কমিশন, তাদের মধ্যে এক ধরনের লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটাতে তাদের মধ্যে এক ধরনের ঘাটতি আছে। না দেখেন, ক্ষমতায় কারা যাবে এটা নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু জরিপ হয়েছে। হুম। জরিপগুলোর অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু জরিপের ফলাফলে দেখা গেছে যে ভোটের পার্থক্যটা কিন্তু খুব কাছাকাছি। এবং আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করছি, আমি একটা জিনিস আপনাকে বলি, ফিল্ড লেভেলে যখন আমরা কাজ করছি কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে বিএনপির যারা প্রার্থী আছেন তারা অপেক্ষাকৃত সিনিয়র, তারা অপেক্ষাকৃত প্রভাবশালী, তারা অপেক্ষাকৃত ধনশালী। আপনি যদি দেখেছেন যে বিএনপির প্রার্থীরা ম্যাক্সিমামই তারা আগে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সামাজিকভাবে প্রতিষ্ঠিত। জি। আর আমরা 11 দলীয় ঐক্যের যে প্রার্থীরা আছি তারা কিন্তু অনেক ক্ষেত্রে নবীন। যেমন আমি জীবনে প্রথম নির্বাচন করছি, আর আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি অন্তত 5-7 বার নির্বাচন করেছেন এবং 3 বার উনি এমপি হয়েছেন। জি। একবার তো আমি ওনার পক্ষে নির্বাচনও করেছি, 2001 সালে ওনার পক্ষে আমি নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, তখন তো জামাতের এই সাথে জায়গাটা বিএনপির জোট ছিল। জোট ছিল। এই জায়গাটা থেকে বিএনপি অভিজ্ঞতার দিক থেকে মানে এগিয়ে, তার কিন্তু প্রভাব প্রতিপত্তির দিক থেকে এগিয়ে আছে। কিন্তু কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা কথা আছে যে যখনই মানুষ সঠিকভাবে রায় দেওয়ার সুযোগ পায়, নিরপেক্ষভাবে ভূমিকা রাখার সুযোগ পায়, তখন কিন্তু তারা ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়ায়। যেটা 1991, 96, 2001-এ আপনি তিনবার দেখবেন যে ক্ষমতাসীন ইমিডিয়েট যারা ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।